প্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আরও একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকে আমাদের গল্পটি পাঠিয়েছেন রংপুর থেকে আমাদের এক লিসেনার। তো গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা হচ্ছে কওমি মাদ্রাসার পাশে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ভয়ানক ঘটনা। বাংলাদেশের একটি ছোট গ্রামের প্রাচীন কওমি মাদ্রাসা। চারদিকে বিশাল গাছ, পুকুর আর সবুজ মাঠ। গ্রামের মানুষ মাদ্রাসাটিকে অনেক সম্মান করত, কিন্তু মাদ্রাসার উত্তর পাশের ঘন জঙ্গল নিয়ে তাদের মনে ছিল এক অদ্ভুত ভয়। জঙ্গলের গভীরে দাঁড়িয়ে ছিল একটি পুরনো দুইতলা ভবন। লোকমুখে প্রচলিত ছিল প্রায় 40 বছর আগে সেখানে একটি জমিদার পরিবারের অতিথিশালা ছিল। এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ভবনটি পরিত্যক্ত হয়ে যায়। তারপর থেকে কেউ সেখানে স্থায়ীভাবে থাকতে পারেনি। গ্রামের মানুষ দিনের বেলাতেও ওই ভবনের পাশে দিয়ে হাঁটতে চাইতো না। বৃদ্ধ বলতো, মাগরিবের আজানের পর ওই ভবনের দিকে তাকাস না। কিন্তু কেন? এই প্রশ্নের জবাবে সবাই শুধু চুপ করে যেত। সেদিন ছিল বৃহস্পতিবার। পরদিন মাদ্রাসার ছুটি। রাতের খাবার শেষ করে হোস্টেলের বারান্দায় বসেছিল 5 বন্ধু: রাফি, সায়েম, নাইম, ইমরান আর মাহিম। হালকা বাতাস বইছে, দূরে বজ্রপাত হচ্ছে। হঠাৎ নাইম নিচু গলায় বলল, তোরা কি ওই জঙ্গলের ভবনের গল্প শুনেছিস? ইমরান হেসে বলল, আবার শুরু করলি? নাইম বলল, আমার দাদু বলেছে ওখানে রাতে আলো জ্বলে। মাহিম হাসতে হাসতে বলল, বিদ্যুৎই নেই, আলো জ্বলবে কিভাবে? নাইম এবার আর হাসল না। সে বলল, আলোটা মানুষের নয়। চারপাশে হঠাৎ অদ্ভুত নীরব হয়ে গেল। ঠিক তখনই দূরের জঙ্গল থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস মতো শব্দ ভেসে আসলো। ফু। 5 জনের একসঙ্গে তাকালো। কেউ কিছু দেখতে পেল না। পরদিন বিকেল। আকাশ কালো মেঘে ঢাকা। রাফি বলল, আজ যাই। ইমরান একটু দ্বিধায় পড়ে গেল। যদি কেউ দেখে? মাহিম হেসে বলল, 1 ঘন্টা ঘুরে চলে আসব। শেষ পর্যন্ত 5 জনেই রাজি হয়ে গেল। একটি ব্যাগে টর্চ, পানি, একটি দড়ি এবং একটি পাওয়ার ব্যাংক নিল। সময় হয়ে গেল। সায়েম বলল, সবাই ফুল চার্জ তো? মোবাইলে ফুল চার্জ আছে তো? সবাই মাথা নাড়ালো। জঙ্গলের ভেতরে ঢুকতেই পরিবেশটা বদলে গেল। বাইরে পাখির ডাক শোনা যাচ্ছিল, ভেতরে একদম নীরব। এত নীরবে সে নিজের নিঃশ্বাস স্পষ্ট করে শোনা যাচ্ছে। ইমরান ফিসফিস করে বলল, তোদের মনে আছে কেউ আমাদের দেখছে? রাফি চারদিকে টর্চের আলো ফেলল। কেউ নেই, শুধু বিশাল বিশাল গাছ। প্রায় 20 মিনিট হাঁটার পর ভবনটা দেখে গেল। 2 তলা। দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে, জানালার কাচ ভাঙা, লোহার গেটে মরিচায় ঢুকে গেছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা তখনই চোখে পড়ল। ভবনের সামনে বিশাল ধুলোময় মাটি, কিন্তু সেখানে কোনো পায়ের ছাপ নেই, একটাও নেই। মনে হচ্ছে বহু বছর ধরে কেউ আসেনি। নাইম বলল, চল ফিরে যাই। ঠিক তখনই কি ভবনের প্রধান দরজা নিজে থেকেই একটু করে খুলতে শুরু করলো। কেউ হাত দেয়নি, তবু খুলছে। 5 জনের মধ্যে মুখ শুকিয়ে গেল। মাহিন বলল, বাতাসে খুলেছে। কিন্তু রাফি লক্ষ্য করলো জঙ্গলের একটুও বাতাস নেই, গাছের একটি পাতাও নড়ছে না। তারা ধীরে ধীরে ভেতরে ঢুকলো। ঘরের ভেতর ভয়ঙ্কর ঠান্ডা, যেন বাইরের চেয়ে অন্তত 10 ডিগ্রি কম। মেঝেতে ভাঙা আসবাবপত্র, দেয়ালে পুরনো ছবি। একটি ছবিতে পুরো পরিবারের মুখ দেখা যাচ্ছে, কিন্তু সব মুখ ধারালো কিছু দিয়ে কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। ইমরান বলল, এগুলো কে করেছে? কেউ উত্তর দিল না। ঠিক তখনই উপরতলা থেকে ঠক একটা শব্দ, তারপর আবার ঠক ঠক। মনে হচ্ছে কেউ ধীরে ধীরে হাঁটছে। 5 জন একসঙ্গে সিঁড়ির দিকে তাকালো। সিঁড়িটা সম্পূর্ণ অন্ধকার। রাফি সাহস করে বলল, চল দেখি। তারা একে একে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। প্রতিটি ধাপে কর্মর কর্মর শব্দ হচ্ছে। হঠাৎ সায়েম থেমে গেল। তোরা কি গন্ধ পাচ্ছিস? সবাই নাক টানলো। একটা অদ্ভুত গন্ধ, পুরনো স্যাঁতস্যাঁতে আর যেন পোড়া কাঠের গন্ধ। দোতলায় উঠেই তারা দেখলো লম্বা করিডর, 2 পাশে অনেকগুলো দরজা, সব বন্ধ। শুধু একেবারে শেষের দরজাটা আধখোলা। ভেতরে থেকে খুব হালকা একটা শিশুর হাসির শব্দ, হি হি হি। মাহিম ফাঁকা গলায় বলল, এখানে বাচ্চা আসবে কোথা থেকে? হাসিটা থেমে গেল। এরপর একটা ছোট্ট কণ্ঠ,
তোমরা এত দেরি করলে কেন? পাঁচজনের শরীরে কাঁপতে শুরু করলো। ইমরান চিৎকার করে বলল, কে? কোনো উত্তর নেই। রাফি সাহস করে দরজায় ঠেলে খুলল। ভেতরে ভেতরে কেউ নেই, শুধু মাঝখানে একটি পুরনো কাঠের চেয়ার। চেয়ারটা আস্তে আস্তে নিজে থেকেই দুলছে। কিচ কিচ কিচ, যেন কিছুক্ষণ আগেই কেউ সেখানে বসেছিল। হঠাৎ পেছন থেকে নাইম চিৎকার করে উঠল, রাফি পেছনে। রাফি ঘুরে দাঁড়াতেই তার বুকের সব রক্ত যেন জমে গেল। করিডোরের একবারে শেষ মাথায় একটি কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, লম্বা, অস্বাভাবিক লম্বা। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু দুটি ঝুলন্ত সাদা চোখ বন্ধ ভেদ করে তাদের দিকেই তাকিয়ে আছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে এক পায়ে গেল। ঠক, আরেক পা, ঠক। তারপর হঠাৎ পুরো ভবনের ভেতরে কেঁপে উঠল এক বিকট শব্দ। ধাম করে পড়ে গেল। সব দরজা একসঙ্গে বন্ধ হয়ে গেল। এক মুহূর্তে পুরো ভবনটা কেঁপে উঠল। দোতলার করিডোরের সব দরজা একসঙ্গে বন্ধ হয়ে গেল। রাফি চমকে উঠে দৌড়ে সিঁড়ির দিকে যেতে লাগলো, কিন্তু সিঁড়ি দিয়ে তারা একটু আগে উপরে উঠেছিল সেটা নেই, যেন কোনো দিন ছিলই না। তার জায়গায় শুধু ভাঙা ইটের দেয়াল। ইমরানের গলা শুকিয়ে গেল। এটা এটা কিভাবে সম্ভব? মাহিম হাত দিয়ে দেওয়াল ছুঁয়ে দেখল, শীতল, শক্ত। সত্যিই সেখানে কারো সিঁড়ি নেই। নাইম কাপা গলায় বলল, আমরা আমরা আটকে গেছি। ঠিক তখনই ঠক ঠক ঠক, করিডোরের শেষ প্রান্ত থেকে কারো হাঁটার শব্দ ভেসে এলো, ধীরে, ভারী আর স্বাভাবিক। মনে হচ্ছিল যেই হেঁটে আসছে তার পায়ের ওজন মানুষের চেয়ে অনেক বেশি। রাফি টর্চের আলো অনেক দূরে পর্যন্ত গেল, কিন্তু ছায়ামূর্তিটা নেই, যেন সে কখনো ছিলই না। ইমরান বলল, চল, সব ঘর দেখে বের হওয়ার জন্য রাস্তা খুঁজি। 5 জন সাবধানে প্রথম ঘরে দরজা খুলল। ভেতরে ধুলোয় ঢাকা একটা টেবিল, ভাঙা আলমারি আর দেয়াল, ঝুলছে একটা পুরনো ঘড়ি। অদ্ভুত ব্যাপার হলো, ঘড়িটি এখনো চলছে। ঠিক ঠিক ঠিক। রাফি কাছে গিয়ে দেখল ঘড়িটা কাটা আটকে আছে। রাত 3টা 13 মিনিট। ঠিক তখন এই ঘড়িটা নিজে থেকেই আবার চলতে শুরু করলো। ঠিক ঠিক ঠিক। তারপর এক ঝটকায় সব কাটা উল্টো দিকে ঘুরতে লাগলো। ঠিক 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 ঠিক। মাহিন ভয়ে পিছিয়ে গেল। চল, এখান থেকে বের হই। তারা দ্বিতীয় ঘরের দরজা খুলল। ঘরটা অন্যগুলোর চেয়ে অনেক বড়। মেঝেতে ধুলোর উপর অদ্ভুত দাগ, মনে হচ্ছে অনেকগুলো মানুষ একসঙ্গে দাঁড়িয়েছিল। কিন্তু দাগগুলো মানুষের পায়ের নয়, প্রতিটি ঝাপে মাত্র 3টি আঙ্গুল। ইমরান হাঁটু গেড়ে বসে ভালো করে দেখল এগুলো কোনো প্রাণীও না। হঠাৎ ধুপ করে শব্দ হলো। ঘরের কোনায় একটি কাঠের বাক্স নিজে থেকেই পড়ে গেল। সবাই চমকে উঠল। বাক্সটা খুলে গেল। ভেতরে শুধু একটি পুরনো ছবি। ছবিতে দেখা যাচ্ছে এই একই ভবনের সামনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে, কিন্তু সবাই ঝাপসা। শুধু একজন স্পষ্ট, একটা ছেলে। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, আর ছবির পেছনে কাপা হাতে লেখা, ওর ডাকে কখনো সাড়া দিও না। নাইমের হাত কাঁপতে লাগলো। চল, প্লিজ চল। ঠিক তখনই দূরে কোথাও একটি শিশুর কণ্ঠ ভেসে এলো, আমার বলটা? কেউ কি দেখেছ আমার বলটা? তারপর একটা লাল রঙের পুরনো কাপড়ের বল ধীরে ধীরে গড়িয়ে এসে থামলো রাফির পায়ের সামনে। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। ইমরান ফিসফিস করে বলল, এটা ছুরি না। কিন্তু মাহিম সাহস দেখাতে গিয়ে বলটা পায়ে ঠেলে সরিয়ে দিল। বলটা গড়িয়ে কিছু দূর গিয়ে থেমে গেল। তারপর কেউ ছোঁয়া ছাড়াই আবার তাদের দিকেই গড়িয়ে এলো। সবাই আরো দ্রুত, সবাই একসঙ্গে পিছিয়ে গেল। বলটা এসে ঠিক তাদের মাঝখানে থামলো, আর তার উপরে ধীরে ধীরে উঠে একটি ছোট্ট হাতের ছাপ, রক্ত লাল। হঠাৎ করিডোরের ভেসে এলো শিশুদের একসঙ্গে হাসির শব্দ, হি 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 হা 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 হা। একটা নয়, 10টা নয়, মনে হচ্ছিল শত শত শিশু একসঙ্গে হাসছে। সায়েম 2 কানে হাত চাপা দিল, থামাও থামাও। হাসিটা যত জোরে বাড়ছে, ঘরের তাপমাত্রা তত কমছে। সবাই নিঃশ্বাস থেকে সাদা ধোঁয়া বের হতে লাগলো। ঠিক তখনই রাফির টর্চের আলো করিডোরের দেয়ালে পড়ল, আর সে যা দেখলো তার বুক কেঁপে উঠল।
দেয়ালের উপর 5টা ছায়া, কিন্তু তারা তো 5জনই দাঁড়িয়ে আছে। তাহলে দেয়ালে 6 নম্বর ছায়াটি কার? রাফি কিছু বলার আগেই 6 নম্বর ছায়াটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাদের ঠিকই তাকালো, কিন্তু করিডোরের তাদের পাশে কেউ দাঁড়িয়ে নেই, শুধু দেয়ালের ছায়াটা নড়ছে। ইমরান কাপা গলায় বলল, দৌড়া। 5জন প্রাণপণে দৌড়াতে শুরু করলো, কিন্তু করিডোর যেন শেষই হচ্ছে না। যত দৌড়ায় ততই করিডোর লম্বা হতে থাকে। হঠাৎ সামনে একটা দরজা দেখা গেল। রাফি জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেললো। সবাই ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঘরটা ছিল একেবারে অন্ধকার, শুধু টর্চের তীক্ষ্ণ আলো। দেয়ালের পাশে একটা বড় কাঠের আলমারি, মেঝেতে ছেঁড়া কাগজ ছড়িয়ে আছে। ইমরান একটা কাগজ তুলে নিল। ওটা ছিল একটা ডায়েরির পাতা। তাতে লেখা, আজ আবার ওর কণ্ঠ শুনলাম, যে ওর পেছনে যায় সে আর ফিরে আসে না। যদি কেউ এই লেখা পড়ে, তাহলে দোতলার পশ্চিম দিকের শেষ ঘরটা কখনো খুলবে না। সবাই একসঙ্গে একে অপরের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেখলো যে ঘরে তারা ঢুকছে। দরজার উপর মরিচা ধরা একটা পলক ঝুলছে, তাতে লেখা, পশ্চিম দিকের শেষ কক্ষ। এই মুহূর্তে সবাই শরীর ঠান্ডা হয়ে গেল। আর ঠিকই তখন ঘরের ভেতরে এই সব কাঠের আলমারির দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলতে শুরু করলো। কি? ভেতরটা সম্পূর্ণ অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের ভেতর থেকে দুটি সাদা চোখে জ্বলে উঠল। তারপর একটা কর্কশ কণ্ঠ ফিসফিস করে বলল, অবশেষে তোমরা এসে গেছো এখানে। বজ্রপাত, ভারী নিঃশ্বাস, কাঠের আলমারির দরজা করকর করে খুলছে। আলমারির ভেতরে অন্ধকার জ্বলজ্বল করছে, দুটি সাদা চোখ 5 বন্ধু নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। হঠাৎ ঠাস, আলমারির দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরটা আবার নিস্তব্ধ। ইমরান সাহস করে ধীরে ধীরে এগিয়ে গেল। কাপা হাতে আলমারির দরজা খুলল। ভেতরে কেউ নেই, শুধু নিচে একটা পুরনো চামড়ার বাঁধানো ডায়েরি। ডায়েরিটা তুলে নিতেই পুরো ঘরটা কেঁপে উঠল। মাহিম চিৎকার করে বলল, ওটা নামিয়ে রাখ। রাফি দ্রুত ডায়েরিটা খুলল। প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, যদি এই ডায়েরি তোমার হাতে আসে, তাহলে বুঝে নাও ভবন তোমাকে ছাড়তে চাইছে না। এখন থেকে বের হতে চাইলে সত্যটা জানতে হবে। 5জন একে অপরের মুখের দিকে তাকালো। রাফি পরের পাতায় পড়তে শুরু করলো। ডায়েরির লেখা, আজ 17ই আশ্বিন। আমরা এই ভবনের পাহারাদার। কয়েক মাস ধরে অদ্ভুত ঘটনা ঘটছে। প্রতি রাত 3টা 13 মিনিটে ভবনের নিচে থেকে শিশুদের কান্না শোনা যায়, আর সেই শব্দ অনুসরণ করে নিচে নেমেছে। তাদের কেউ আর ফিরে আসেনি। ভবনের নিচে একটি লোহার দরজা আছে, সেই দরজা কখনো খুলবে না। যদি খুলে যায়, ও বেরিয়ে আসবে। ডায়েরির লেখাটা হঠাৎ সেখানেই শেষ, কিন্তু সাদা কাগজের উপর ধীরে ধীরে লেখা ফুটে উঠতে লাগলো, যেন অদৃশ্য কেউ লিখছে, তোমরা অনেক দেরি করে ফেলেছ। তারপর সে ইতিমধ্যেই জেগে উঠেছে। মাহিম ভয়ে ডায়েরিটা মেঝেতে ফেলে দিল। ঠিক তখন এই ঘরের বাইরে করিডোরে কারো দৌড়ানোর শব্দ। ধূপ ধূপ করে দৌড়াচ্ছে, মনে হচ্ছে অনেকগুলো মানুষ একসঙ্গে দৌড়াচ্ছে। হঠাৎ দরজায় জোরে আঘাত পড়ল, ধাম। তারপর আবার ধাম ধাম ধাম। ইমরান চিৎকার করে বলল, দরজায় ধরে রাখ। 5জন মিলে দরজাটা চেপে ধরল, কিন্তু বাইরে থেকে যে শক্তি ধাক্কা দিচ্ছে তা মানুষের হাতে পারে না। পুরো দরজা কাঁপছে, কাঠ ফেটে যাচ্ছে। তারপর সব শব্দ এক মুহূর্তে থেমে গেল। সম্পূর্ণ নীরবতা। রাফি ধীরে ধীরে দরজা খুলে বাইরে তাকালো। করিডোর ফাঁকা, কেউ নেই, কিন্তু ধুলোর উপর সারি সারি ভেজা পায়ের ছাপ। করিডোর ধরে সোজা চলে গেছে একবারে শেষ মাথায়, আর সেখানেই মেঝেতে একটা কালো ফাঁক, সেই মাটির নিচে নামার সিঁড়ি। নাইম কাফা গলায় বলল, ডায়েরিতে যে নিচে দরজার লেখা ছিল। রাফি মাথা নাড়ালো, হ্যাঁ, ওটাই হবে। 5জন টর্চ জ্বালিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। যত নিচে নামছে তত ঠান্ডা বাড়ছে। দেয়াল থেকে টপটপ করে পানি পড়ছে। পুরো জায়গায় এক অদ্ভুত গন্ধ, মনে হচ্ছে অনেক বছর ধরে সূর্যের আলো এখানে ঢোকেনি। হঠাৎ সাইম থেমে গেল। সে ফিসফিস করে বলল, তোরা শুনেছিস? সবাই চুপ। দূর থেকে ভেসে আসছে কেউ যেন খুব আস্তে কাঁদছে। একটা ছোট শিশুর কান্না, আম্মু আম্মু।
ইমরানের বুকে কেঁপে উঠল। চল ফিরে যাই। ঠিক তখনই সিঁড়ির ওপর থাকা দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধাম করে তারা আটকে গেল। সামনে এগিয়ে যেতেই দেখা গেল একটা বিশাল লোহার দরজা। দরজা জুড়ে মরিচা, মাঝখানে মোটা শিকল, আর শিকলের ওপর লাল রঙে লেখা খুলবে না। ঠিক নিচে অসংখ্য আসরের দাগ, যেন ভেতর থেকে কেউ বছরের পর বছর দরজায় খোলার চেষ্টা করছে। হঠাৎ ভেতর থেকে শব্দ এলো, ঠক ঠক। সবাই স্থির। আবার ঠক 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 ঠক। তারপর একটা কর্কশ কণ্ঠ, বের করো। নাইম কাঁদতে শুরু করলো। আল্লাহ, এটা কি? রাফি সবাইকে পিছিয়ে যেতে বলল, কিন্তু মাহিনের চোখ তখন দরজার পাশে রাখা একটি পুরনো তালার চাবির দিকে। সে ফিসফিস করে বলল, যদি এটা খুললেই বের হওয়ার রাস্তা পাওয়া যায়। ইমরান চিৎকার করে উঠল, না! কিন্তু ঠিক সেই মুহূর্তে অদৃশ্য কোনো শক্তি চাবিটা মাটি থেকে তুলে নিল। চাবিটা ধীরে ধীরে বাতাসে ভেসে নিজে থেকেই তালার দিকে এগোতে লাগলো। পাঁচজন আতঙ্কে শুধু তাকিয়ে রইল। খট! চাবি তালায় ঢুকে গেল। তারপর ধীরে ধীরে ঘুরতে শুরু করলো। খড় খড় খড়। লোহার বিশাল দরজাটা আস্তে আস্তে খুলতে শুরু করলো। ভেতর থেকে বেরিয়ে এলো একটা বরফ ঠান্ডা বাতাস, আর সেই বাতাসের সঙ্গে একটা গভীর অমানসিক হাসি। হা 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 হা। তারপর টর্চের আলোয় দেখা গেল অন্ধকার ভেতর থেকে চার হাত পা দিয়ে ধীরে ধীরে তাই হামাগুড়ি দিয়ে আসছে। তার মাথা মানুষের, কিন্তু শরীর মানুষের নয়। ভারী নিঃশ্বাস, দূরে বজ্রপাত, লোহার দরজায় কর্কর শব্দ। লোহার দরজাটা পুরোপুরি খুলে গেল। অন্ধকার ভেতর থেকে চার হাত পা ভর দিয়ে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে বেরিয়ে আসছে। টর্চের আলো তার গায়ে পড়তেই সবাই নিঃশ্বাস বন্ধ করে ফেলল। কিন্তু পরের মুহূর্তে আলোটা ঝিকমিক করে নিভে গেল। চারপাশে এমন অন্ধকার নেমে এলো যেন চোখগুলো আর বন্ধ করে রাখার মধ্যে কোনো পার্থক্য নাই। শুধু শোনা যাচ্ছে খস খস খস। মনে হচ্ছে কোনো কিছু মেঝের উপর বুক ঘষে তোদের দিকে এগিয়ে আসছে। ইমরান কাঁপা গলায় বলল, কেউ কেউ নড়বি না। সবাই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ রাফির হাতে একটা টর্চটি আবার জ্বলে উঠল। আলো পড়ল ঠিক সামনে, কিন্তু সেখানে কেউ নেই। লোহার দরজার ভেতরে ফাঁকা। মাহিন কাফা কণ্ঠে বলল, ওটা গেল কোথায়? ঠিক তখনই টুক! রাফির কাঁধে ঠান্ডা কিছু একটা পড়ল। সে হাত দিয়ে ছুঁয়ে দেখল আঠালো টর্চের আলোয় হাতটা তুলতে আর বুক ধক করে উঠল। হাতে লেগে আছে গাঢ় লাল রঙের তরল। ঠিক সেই মুহূর্তে সবাই ধীরে ধীরে মাথা তুলে তাদের ছাদের দিকে তাকালো। আর যা দেখলো তা কোনো দুঃস্বপ্নের চেয়ে ভয়ঙ্কর। ছাদের সঙ্গে উল্টো হয়ে গেছে আছে কেউ ছায়ামূর্তি, আর তা মাথা সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। চোখ দুটো অস্বাভাবিক বড়, মুখটা কোনো পর্যন্ত ছিঁড়ে গেছে, আর সে হাসছে, হি 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 হি। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তারপর সে ছাদের উপর দিয়ে টিকটিকির মতো দৌড়াতে শুরু করলো। খসখস খসখস। এত দ্রুত যে টর্চের আলো তাকে অনুসরণ করতে পারছে না। হঠাৎ এক লাফে নেমে এলো, কিন্তু কারো উপর নয়, তাদের ঠিক মাঝখানে। ধম! মেঝে কেঁপে উঠল। টর্চ আবার নিভে গেল। চারপাশে শুধু চিৎকার, দৌড়। পাঁচজন প্রাণপণে দৌড়াতে লাগলো। অন্ধকার করিডোর, ভেজা মেঝো। হঠাৎ নাইম পিছলে পড়ে গেল। রাফি চিৎকার করলো। রাফি ফিরে তাকালো। নাইম উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু তার পা দুটো কেউ যেন নিচে থেকে টেনে ধরছে। নাইম মরিয়া হয়ে মেঝে আঁকড়ে ধরল। আমাকে বাঁচা! রাফি আর ইমরান দৌড়ে গিয়ে তার হাত ধরলো। দুজন মিলে টানতে লাগলো, কিন্তু নিচের শক্তিটা আরো প্রবল। মনে হচ্ছে মেঝের নিচে কেউ নাইমকে টেনে নিতে চাইছে। হঠাৎ সির করে চলে গেল। নাইমের জামার এক অংশ ছিঁড়ে গেল। তারপর ছেড়া দিল অদৃশ্য শক্তি। তিনজন মিলে তাকে টেনে তুলল। নাইমের গোড়াগুলির 5টা লম্বা কালো আঁচড়, যেন বিশাল নখ দিয়ে কেউ চেপে ধরেছিল। কোনো মতে তারা আবার উপরে তলায় ফিরে এলো, কিন্তু ভবনটা যেন বদলে গেল। যে করিডর দিয়ে তারা এসেছিল সে আর আগের মতো নেই। দেয়ালের রং বদলে গেছে, ভাঙা দরজাগুলো এখন নতুন। দেয়ালে ঝুলছে অচেনা মানুষের ছবি। মাহিম ফিসফিস করে বলল, আমরা কি অন্য কোথাও চলে এসেছি? ঠিক তখনই একটি ঘর থেকে তীক্ষ্ণ আলো বের হতে দেখা গেল। সেই আলো দেখে মনে হলো ঘরের ভেতরে কেউ
লণ্ঠন জ্বালিয়ে বসে আছে। রাফি সাবধানে এগিয়ে গেল, দরজার ফাঁক দিয়ে উঁকি দিতেই জমে গেল ঘরের ভেতরে একজন বৃদ্ধ বসে আছেন, সাদা দাড়ি, মলিন কাপড়, হাতে একটা পুরনো কোরানের কপি। তিনি শান্ত গলায় বললেন, ভেতরে এসো। পাঁচজন একে অপরের দিকে তাকালো। তার কণ্ঠে ভয় ছিল না, বরং অদ্ভুত এক প্রশান্তি। তার ঘরে ঢুকতেই বৃদ্ধ দরজাটার ভেতরে থেকে বন্ধ করে দিলেন। তিনি ধীরে ধীরে বললেন, তোরা যে দরজায় খুলেছিস ওটা কখনো খোলার কথা ছিল না। রাফি জিজ্ঞেস করলো, আপনি কে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন, আমি এই ভবনের শেষ পাহারাদার। অনেক বছর আগে এখান থেকে সবাই চলে গিয়েছিল, আমি থেকে গিয়েছিলাম দরজাটা পাহারা দিতে, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। ইমরান জিজ্ঞেস করল, আমরা কি এখান থেকে বের হতে পারবো? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, পারবি, কিন্তু তার আগে তোদের একজনকে ভবনটা নিয়ে নেবে। সবাই একসঙ্গে চমকে উঠল। মানে? বৃদ্ধ উত্তর দিলেন, শুধু ধীরে ধীরে ঘরের কোণের দিকে আঙ্গুল তুললেন। সেখানে একটি পুরনো আয়না দাঁড়িয়ে ছিল। পাঁচজন আয়নার দিকে তাকালো। আয়নায় পাঁচজনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, রাফি, ইমরান, মাহিন, সাইম, কিন্তু নাইমের কোনো প্রতিচ্ছবি নেই। নাইম ভয়ে কাঁপতে কাঁপতে আয়নার সামনে দাঁড়ালো, তবুও কিছুই দেখা গেল না। বৃদ্ধ নিচু গলায় বললেন, ওকে ভবনটা ইতিমধ্যেই নিজের বলে চিহ্নিত করেছে। ঠিক তখন এই ঘরের দরজায় খুব ধীরে তিনবার কড়া নাড়ার শব্দ হলো, ঠক ঠক ঠক। তারপর বাইরে থেকে এক পরিচিত কণ্ঠ ভেসে এলো, নাইম, দরজা খোল, আমি তোর মা। নাইমের মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। ঘরের ভেতরে সবাই জানতো তার মা বহু দূরে নিজের বাড়িতে আছেন, তবুও বাইরে সে কণ্ঠ শোনা যাচ্ছে, হুবাহু তার মায়ের কণ্ঠ। বৃদ্ধ হঠাৎ কঠিন গলায় বললেন, কেউ দরজা খুলবি না, ও মানুষ না। আবারও দরজায় ধীরে ধীরে কড়া নাড়ার শব্দ, দূরে বজ্রপাত, ভারী নিঃশ্বাস, ঠক ঠক ঠক। ঘরের ভেতরে এমন নীরবতা নেমে এলো যে সবার হৃদস্পন্দন পর্যন্ত শোনা যাচ্ছে। দরজার ওপাশ থেকে আবার সেই কণ্ঠ, নাইম বাবা, দরজা খোল, আমি তোকে বাড়ি নিয়ে যাব। নাইমের চোখ ভিজে উঠল, এটা এটা আমার আম্মুর গলা। বৃদ্ধ পাহারাদার চিৎকার করে উঠলেন, না, যেই হোক দরজা খুলবি না, ও তোমার মায়ের কণ্ঠ ধার করেছে। ঠিক তখনই দরজার নিচের ফাঁক দিয়ে ধীরে ধীরে কালো ধোঁয়া ভেতরে ঢুকতে শুরু করলো। ধোঁয়াটা মেঝের ওপর দিয়ে সাপের মতো এগিয়ে এসে নাইমের পায়ের কাছে থেমে গেল। তারপর ধোঁয়া থেকে তৈরি হলো একটা ছোট্ট হাত। সেই হাত নাইমের পায়ের আঙ্গুল স্পর্শ করতেই সে কেঁপে উঠল। বৃদ্ধের সত্য কথা। বৃদ্ধ গভীর শ্বাস নিয়ে বললেন, শোনো, অনেক বছর আগে এই ভবনে কিছু লোক অদ্ভুত এক শক্তিতে বন্দি করার চেষ্টা করেছিল। তারা ভেবেছিল তাকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু যাকে বন্দি করা হয়েছিল সে কখনো মানুষ ছিল না। সে মানুষের সবচেয়ে প্রিয় মানুষের কণ্ঠ নকল করতে পারে। যে তার ডাকে সাড়া দেয় সে আর নিজের থাকে না। রাফি জিজ্ঞাসা করলো, তাহলে আমার কিভাবে বের হব? বৃদ্ধ উত্তর দিলেন, এই ভবনের পিছনে একটা পুরনো দরজা আছে। ভোরের প্রথম আলো ওঠার আগে যদি এখান থেকে পৌঁছাতে পারো তাহলে বাঁচবে। কিন্তু তিনি থেমে গেলেন। কিন্তু কি? সে দরজায় যেতে দেবে না। দরজা ভেঙে গেল। হঠাৎ ধাম, দরজায় ভয়ঙ্কর জোরে কেঁপে উঠল। আবার ধাপ, কাঠে ফাটলো, ধরল। তৃতীয় আঘাতে ধরম, দরজায় ভেঙে মেঝেতে পড়ে গেল। কিন্তু বাইরে কেউ দাঁড়িয়ে নেই, শুধু দীর্ঘ করিডর, আর করিডরের শেষ মাথায় একজন মহিলা, সাদা শাড়ি, মাথা নিচু। নাইম কাঁদতে কাঁদতে বলল, আম্মু। মহিলা ধীরে ধীরে মুখ তুললেন। প্রথম দেখায় সত্যি নাইমের মায়ের মতো, কিন্তু পরের মুহূর্তেই ঠিক ঠোঁট ছিঁড়ে কান পর্যন্ত চলে গেল। চোখ দুটো সম্পূর্ণ কালো হয়ে গেল, আর তার গলা লম্বা হতে অস্বাভাবিক আকার নিল। তিনি হেসে বললেন, বাবা, এবার আমার কাছে আয়। সবাই নাইমকে শক্ত করে ধরে রেখেছিল, কিন্তু মনে হচ্ছিল সে যেন সম্মোহিত হয়ে গেছে। সে ধীরে ধীরে বন্ধুদের হাত ছাড়িয়ে সামনে এগোতে লাগলো। রাফি চিৎকার করলো, নাইম, ফিরে আয়। কোনো উত্তর নেই। মহিলার ছায়া লম্বা হতে নাইমের পায়ের কাছে পৌঁছে গেল। ছায়াটা ধীরে ধীরে তার শরীরে জড়িয়ে ধরল। নাইম একবার শুধু পেছনে তাকালো।
তার চোখে তখন আর আগের মতো দৃষ্টি নেই, শুধু ফাঁকা শূন্যতা। সে ফিসফিস করে বলল, ও আমাকে ডাকছে। পরের মুহূর্তেই ঘরের সব আলো নিভে গেল। একটা বিকট চিৎকার, আ আ আ আ। আবার আলো জ্বলে উঠল। নাইম নেই সেখানে, সে দাঁড়িয়ে আছে সেখানে, শুধু তার টর্চটা পড়ে আছে, আর মেঝেতে 5টা লম্বা নখের আঁচড়। ইমরান ভেঙে পড়ল। আমরা ওকে ফেলে যেতে পারি না, বৃদ্ধ কঠিন গলায় বললেন। যাকে ভবন নিয়ে নেয় সে আর আগের মানুষ থাকে না। ঠিক তখনই পুরো ভবন কাঁপতে শুরু করলো। ছাদ থেকে ধুলো ঝরছে, দেয়ালে ফাটল ধরছে। বৃদ্ধ চিৎকার করে বললেন, দৌড়াও পিছনের দরজাটার দিকে। 4 বন্ধু আর বৃদ্ধ করিডর ধরে দৌড়াতে লাগলো, কিন্তু করিডর যেন বারবার বদলে যাচ্ছে। একবার ডানে, একবার বাঁয়ে, একবার সিঁড়ি, আবার হঠাৎ দেয়াল। মনে হচ্ছিল পুরো ভবনটা যেন জীবন্ত। অবশেষে তারা ভবনের পেছনের লোহার দরজার সামনে পৌঁছালো। দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বাইরে ভোরের হালকা আলো ফুটতে শুরু করছে। রাফি দরজার হাতল ধরল, কিন্তু দরজা খুলছে না। ঠিক তখনই তাদের পেছন থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ, রাফি। সে ঘুরে তাকালো। করিডরের অন্ধকার দাঁড়িয়ে আছে নাইম, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি নেই। দুটো চোখ সম্পূর্ণ কালো। সে ধীরে ধীরে হাসলো আর বলল, তোমরা চলে যাচ্ছ আমাকে একা রেখে? তারপর তার পেছনের অন্ধকার থেকে একসঙ্গে আরো অসংখ্য জ্বলন্ত চোখগুলো খুলে গেল। থেকে যাও, থেকে যাও, থেকে যাও। 4 বন্ধু দরজার সামনে দাঁড়িয়ে, পেছনে অন্ধকার, সামনে মুক্তি, কিন্তু দরজা এখনো বন্ধ। লোহার দরজা একটুও নড়ছে না। রাফি মরিয়া হয়ে হাতল টানছে, ইমরান আর ফাহিম মিলে ধাক্কা দিচ্ছে, কিন্তু দরজা যেন পাথরের সঙ্গে এক হয়ে গেছে। পেছন থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে নাইম। না, সে আর আগের নাইম নয়। তার হাঁটার ভঙ্গি অস্বাভাবিক, তার মাথা একদিকে কাত হয়ে আছে, চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে সেই ভয়ঙ্কর হাসি। সে খুব শান্ত গলায় বলল, তোরা কেন পালাচ্ছিস এখান থেকে? এখান থেকে কোনো কষ্ট নেই, এখানে কোনো শান্তি পাবি তোরা। তার কথার সঙ্গে সঙ্গে করিডরের অন্ধকার থেকে আরও অনেক ছায়ামূর্তি বেরিয়ে আসতে লাগলো। তাদের কারো মুখ নেই, কারো হাত অস্বাভাবিক লম্বা, কারো পা মাটিতে নেই। তারা সবাই ধীরে ধীরে এগিয়ে আসছে। শেষ পাহারাদারের আত্মত্যাগ। বৃদ্ধ পাহারাদার গভীর শ্বাস নিলেন, তারপর শান্ত গলায় বললেন, তোরা কেউ পিছনে তাকাবি না। রাফি চিৎকার করে বলল, আপনি কি করতে যাচ্ছেন? বৃদ্ধ শুধু মৃদু হাসলেন। আমি অনেক বছর আগে এই ভবন পাহারা দেওয়ার শপথ নিয়েছিলাম, আজ সেই শপথ পূরণ করার সময় এসেছে। তিনি ধীরে ধীরে নিজের গলায় ঝোলানো একটি পুরনো তাবিজ খুলে মাটিতে রাখলেন, তারপর 2 হাত তুলে চোখ বন্ধ করলেন। পুরো ভবনের ভেতর যেন এক অদ্ভুত কম্পন শুরু হলো। ছায়ামূর্তিগুলো হঠাৎ থেমে গেল। নাইমও স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর এক বিকট চিৎকারে পুরো ভবন ফেটে উঠল, না 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 না। অন্ধকার যেন বৃদ্ধের দিকে ঝাঁপিয়ে পড়ল। রাফি আর কিছু দেখতে পেল না, শুধু অনুভব করলো দরজার তালাটা নিজে থেকেই খুলে গেছে। দৌড়াও, রাফি চিৎকার করলো। 4 বন্ধু প্রাণপণে বাইরে দৌড়ে এগিয়ে গেল। ভোরের প্রথম সূর্যের আলো তাদের মুখে পড়ল। তারা ভবন থেকে প্রায় 100 গজ দূরে এসে হাঁপাতে হাঁপাতে থামলো। ইমরান কাপা হাতে পেছনে তাকালো। ভবনের সব জানালা একসঙ্গে খুলে গেল। প্রতিটি জানালার দাঁড়িয়ে আছে কালো কালো ছায়ামূর্তি। তারা নড়ছে না, শুধু তাকিয়ে আছে। ঠিক মাঝের জানালায় এক মুহূর্তের জন্য দেখা গেল বৃদ্ধ পাহারাদারকে। তিনি মৃদু হাসলেন, তারপর তিনি ধীরে ধীরে অন্ধকারের ভিতরে মিলিয়ে গেলেন। সকালে গ্রামের লোকজন 4 জনকে জঙ্গলের বাইরে অচেতন অবস্থায় খুঁজে পেল। তাদের শরীর অসংখ্য আঁচড়, কাপড় ছেঁড়া, কিন্তু নাইম নেই। পুলিশ এলো, অনেক খোঁজাখুঁজি হলো, জঙ্গলে চষে ফেলা হলো, পরিত্যক্ত ভবনটা তল্লাশি করা হলো, কিন্তু নাইমের কোনো চিহ্ন পাওয়া গেল না। অদ্ভুত ব্যাপার হলো, পুলিশ বলল ভবনের ভিতরে তো ধুলো ছাড়া কিছুই নেই। তারা যে বেসমেন্ট দেখেছিল, তারা লোহার দরজা, ডায়েরি, বৃদ্ধ পাহারাদার, কিছুই নেই। যেন সব কিছু রাতের সঙ্গে মিলিয়ে গেছে। ঘটনার 6 মাস কেটে গেছে। রাফি আর কখনো সেই জঙ্গলের দিকে যায়নি। ইমরান রাতে একা ঘুমাতে পারে না। মাহিম প্রায় দুঃস্বপ্ন দেখে। একদিন গভীর রাতে রাফির ফোনে একটি
অচেনা নাম্বার থেকে ভিডিও কল এলো। সে রিসিভ করতেই স্ক্রিনে শুধু অন্ধকার। তারপর ধীরে ধীরে দেখা গেল একটা ভাঙা করিডর, পুরনো ভবনের মতো। ক্যামেরা যেন নিজে নিজেই হাঁটছে। করিডর শেষে একজন দাঁড়িয়ে। সে ধীরে ধীরে মাথা তুলল। রাফির হাত থেকে ফোন পড়ে গেল, কারণ ওটা নাঈম। কিন্তু চোখ দুটো এখনও কালো। সে মৃদু হেসে বলল, রাফি, আমি এখনও এখানেই আছি। ভিডিও কল কেটে গেল। রাফি কাঁপতে কাঁপতে আবার ফোন তুলল। কল হিস্টোরি খুলল। কোনো ভিডিও কলের রেকর্ড নেই। মনে হলো কিছুই ঘটেনি। আজও গ্রামের মানুষ বলে, জঙ্গলের সেই পরিত্যক্ত ভবনের পাশ দিয়ে যদি কেউ ভোরের আগে যায়, তাহলে দ্বিতীয় তলায় ভাঙা জানালার মাঝে মাঝে 5 জন ছেলের ছায়া দেখা যায়। 4 জন জানালার বাইরে তাকিয়ে থাকে, আর একজন ধীরে ধীরে হাত নেড়ে ডাকে। যদি কেউ তার ডাকে সাড়া দেয়, তবে সে আর বাড়ি ফিরে আসে না। আর গল্পটি বন্ধু এখানেই সমাপ্ত হয়ে গেল। তো প্রিয় বন্ধুরা, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আগের ভিডিওর মতো এবারও বলছি, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমাদের সহযোগিতা করুন। ধন্যবাদ।